প্রাচীন মিশরের ইতিহাস নানান রহস্য রোমাঞ্চে ভরা। হাজার বছর আগের মিশরীয় দেবতাদের ক্ষমতার লড়াই এবং ভালোবাসার মানুষকে বাঁচানোর এক দুর্দান্ত গল্প, যেখানে দেবতারা ভয়ঙ্কর রূপ ধারণ করে একে অন্যের শক্তি কেড়ে নিতে ব্যস্ত। সেখানে একজন সাধারণ মানুষ তার ভালোবাসার জন্য নিজের জীবন বাজি রেখে মৃত প্রেমিকাকে বাঁচানোর নিরন্তর সংগ্রাম। আজকের গল্পটা সম্পূর্ণ কাল্পনিক হলেও প্রাচীন মিশরীয় রহস্য তোমাদের রোমাঞ্চিত করবে। আর আগে থেকে জানিয়ে রাখছি, ভিডিওটি শুধুমাত্র গল্প আকারেই দেখবে, বাস্তব জীবনের সাথে এর বিন্দুমাত্র সম্পর্ক নেই। বন্ধুরা, মূল গল্পে যাবার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। মুভির শুরুতে আমাদের দেখানো হয় মিশর এমন একটি দেশ যেখানে দেবতারা তাদের সব কিছু সৃষ্টি করেছে। সেখানে সবকিছু এত সুন্দর ছিল যে দেবতারা মানুষের সাথে থাকার সিদ্ধান্ত নেয়। তবে দেবতা এবং মানুষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমন দেবতারা দেখতে অনেক লম্বা এবং প্রশস্ত দেহের অধিকারী ছিল। তাদের শরীরে রক্তের বদলে তরল সোনা প্রবাহিত হতো। এছাড়া তারা চাইলে যে কোনো সময় যে কোনো কিছুর রূপ ধারণ করতে পারে। কিন্তু এটাও সত্য, মানুষ ছাড়া তারা অসম্পূর্ণ, কারণ তারা অমরত্ব লাভ করে মানুষের প্রার্থনার মাধ্যমে। মিশরের এই বিশাল সাম্রাজ্য দুইটা শক্তিশালী ভাই শাসন করত। জীবনের দেবতা ওসাইরাস, নীল নদীর পাড়ের উর্বর অঞ্চলের রাজা, আর অন্যদিকে দুর্গম রুক্ষ মরুভূমির রাজা ছিল সেট। পরের দৃশ্যে মিশরের একটা বাজারে আজকের গল্পের দ্বিতীয় প্রধান চরিত্র বেককে দেখানো হয়। সে একটা দোকান থেকে সুন্দর একটা পোশাক চুরি করে তার ভালোবাসার মানুষ জায়ার কাছে যায়। আগামীকাল বাতাসের দেবতা হরাসের রাজ্যাভিষেক হবে। সে অনুষ্ঠানে পরে যাওয়ার জন্য বেক এই পোশাক চুরি করে এনেছে। অন্যদিকে হরাস এখনও ঘুমাচ্ছে, কারণ গতরাতে সে একটা সিংহ শিকার করে সবার সাথে মজা করে ঘুমিয়েছে। আজ সে রাজা হবে, তাই দাসীরা তাকে ডেকে আজকের অনুষ্ঠানের জন্য প্রস্তুত করে। তখন সেখানে ভালোবাসার দেবী হেতর এসে বলে, আমি বিশ্বাসই করতে পারছি না, তুমি রাজা হতে যাচ্ছ। হরাস বলে, তুমি খুশি হলে চলবে। হেতর বলে, আমার গহনা হলে চলবে, আমার সেটাই ভালো লাগে। তখন হরাস তাকে মনে করিয়ে দেয়, তুমি যে ব্রেসলেট পরে আছো সেটা 42টা তারা দিয়ে বানানো হয়েছে, যা তোমাকে অন্ধকারের দানবদের হাত থেকে রক্ষা করে। অন্যদিকে মিশরের জনগণ নতুন রাজার অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দলে দলে রাজবাড়িতে আসছে। সেখানে বেক ও জায়া এসেছে। সাধারণ জনগণ নিজেদের সামর্থ্য অনুযায়ী রাজার জন্য উপহার সামগ্রী নিয়ে এসেছে। অনুষ্ঠানে একে একে সমস্ত দেবতারা এসে উপস্থিত হয়। জ্ঞানের দেবতার থট আসলে বর্তমান রানী তাকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো কল্পনা করেছ তোমার বন্ধু রাজা হবে? থট বলে, হরাসের মধ্যে বেশ কিছু ভালো গুণ আছে, যা দিয়ে সে নেতৃত্ব দিতে পারবে। মিশরের বর্তমান রাজা ওসাইরাস সবার সামনে এসে বলে, আমার বাবা আজকের দিন ঠিক করেছে হরাসের রাজ্য অভিষেকের জন্য। এরপর সে নতুন রাজা হিসেবে তার ছেলে হরাসের নাম ঘোষণা করে। যখন ওসাইরাস হরাসের মাথায় মুকুট পরাতে যাবে, ঠিক তখন সেখানে সেট চলে আসে। সে হরাসকে একটি সিংহা উপহার দেয় এবং সেটাকে বাজাতে বলে। যখনই হরাস সিংহাটি বাজায়, তখন সেখানে সেটের বিশাল সেনাবাহিনী এসে চারিদিক থেকে সবাইকে ঘিরে ফেলে। সেট তার বাবার দেওয়া একটা হাতিয়ার দিয়ে তার সাথে মোকাবেলা করতে বলে, কিন্তু রাজা ওসাইরাস ভাইয়ের সাথে লড়াই করতে চায় না। সে অস্ত্র ফেলে সেটের কাছে এগিয়ে যেতেই সেট তার ভাইকে নির্মমভাবে মেরে নিজেকে রাজা ঘোষণা করে এবং সেখানে থাকা সমস্ত দেবতাকে তার আনুগত্য মেনে নিতে বাধ্য করে। সেট সবার উদ্দেশ্যে বলে, এখন থেকে পুনর্জন্মের জন্য সবাইকে সম্পদ দিতে হবে, অর্থাৎ তারা মারা যাবার পরে আবার ফিরে আসতে পারে, যার জন্য এখন অর্থ সম্পদ দিতে হবে। হরাস বাবার মৃত্যু মেনে নিতে পারে না। ওসাইরাস মারা যাবার আগে তাকে বলে, তোমার সময় শুরু হয়ে গেছে। হরাস রেগে সেটের সাথে মারামারি শুরু করে, কিন্তু সেট মরুভূমিতে থেকে অত্যন্ত শক্তিশালী হয়েছে। হরাস কিছুতেই তার সাথে পেরে ওঠে না। বন্ধুরা, এটা দেখলে অনেক মজা পাবেন। দুজন নিজেদের শক্তি ব্যবহার করে হিংস্র জন্তুর রূপ ধারণ করে ভয়ঙ্কর লড়াই করে। একসময় হরাস আহত হয়ে পড়লে সেট হরাসের চোখ বের করে নেয়। সেট তাকে প্রাণে মারতেই যাবে, তখন হেতর তাকে বাধা দেয়। হেতর তার আনুগত্য স্বীকার করলে সেট প্রাণে মারে না, বরং সারা জীবন অন্ধকারে কাটানোর জন্য ছেড়ে দেয়। এসবের মধ্যে মানুষের হুড়োহুড়ি শুরু হলে বেক জায়াকে হারিয়ে ফেলে। এরপর থেকে শুরু হয় সেটের শাসন।
প্রায় 1 বছর পর অন্যান্য দেবতারা বিদ্রোহ করলে সেট এক এক করে সবাইকে মেরে ফেলে। সে মানুষের ওপর অনেক অন্যায় অত্যাচার করত, তাদের পুনর্জন্মের জন্য কিছু উপার্জনের সুযোগই দিত না। ওই সময় মানুষের মধ্যে একটিমাত্র আশার আলো ছিল, সেটা হলো হরাস। তারা চাইতো হরাস ফিরে আসুক এবং তাদের জন্য লড়াই করুক, কিন্তু হরাসের এখনও এতটা শক্তি নাই যার সাহায্যে সে সেটের সাথে যুদ্ধ করবে। পরবর্তী দৃশ্যে দেখানো হয় ছিঁচকেচর বেক তার প্রেমিকা জায়াকে মুক্ত করার জন্য একটা পরিকল্পনা করে, কারণ ওই ঘটনার পর জায়া সেটের আর্কিটেক্টের গোলাম হয়ে কাজ করছে। আর্কিটেক্ট উরসু সেটের জন্য বড় বড় পিরামিডের এবং গোপন মহলের নকশা বানায়। বেক লুকিয়ে জায়ার সাথে দেখা করে বলে, আমি তোমাকে এখান থেকে মুক্ত করব। জায়া বেককে বলে তাদেরকে এই অত্যাচার থেকে একমাত্র হরাসই রক্ষা করতে পারে, এজন্য আগে তাকে তার চোখ ফেরত দিতে হবে, তাহলে সে তার শক্তি ফিরে পাবে। জায়া বেককে জানায় আজ সেটের বাহিনী যুদ্ধ জয় করে অনেক ধন সম্পদ নিয়ে এসেছে, অর্থাৎ আজ ধন সম্পদ রাখার রাজভাণ্ডার খোলা থাকবে, এখানে হরাসের চোখও রয়েছে। জায়া বেককে একটি নকশা দেয় এবং সব কিছু বুঝিয়ে বলে। এখানে বেক সেটের মরুভূমির পিরামিডের নকশা দেখতে পায়। জায়া বলে সে যদি চোখ নিয়ে আসতে পারে তাহলে তারা হরাসকে তার চোখ ফেরত দিয়ে সাহায্য চাইবে। অন্যদিকে হ্যাথর বর্তমান মিশরের রানী হয়েছে, মানে সেটের রানী। দুজন যখন একটু অন্তরঙ্গ হবার চেষ্টা করে তখন উরসু চলে আসে। সে তার তৈরি করার নতুন মিনারের কাজের অগ্রগতি জানাতে এসেছে। বেক তাদের পরিকল্পনা অনুযায়ী সবার চোখ ফাঁকি দিয়ে ধন ভাণ্ডারের ভেতরে প্রবেশ করে। একটু দূরে হরাসের চোখ রাখা ছিল, কিন্তু সেখানে প্রতিটা ধাপে ধাপে বিপদের ফাঁদ বিছানো আছে, যেন কেউ এখান থেকে কিছু চুরি করতে না পারে। বেক নকশা দেখে সামনে এগিয়ে যায়। কিন্তু শেষ একটা ফাঁদে প্রায় মরতে মরতে বেঁচে যায় এবং অনেক কষ্টে হরাসের একটি চোখ নিতে সক্ষম হয়। এরপর সেখান থেকে জায়ার কাছে চলে আসে, কিন্তু উরসু জেনে গেছে কেউ তার নকশা চুরি করেছে। সেটের সৈনিকরা তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। উরসু জিজ্ঞাসা করে সেখান থেকে কি চুরি করেছো। বেক চালাকি করে সেখান থেকে একটি মূল্যবান সোনার জিনিস নিয়ে এসেছিল, সেটা উরসুকে দিয়ে দেয়। এরপরও যেহেতু তারা চুরি করেছিল তাই তাদের দুজনকেই মেরে ফেলার হুকুম দেওয়া হয়। ঠিক তখন বেক সুযোগ বুঝে হরাসের চোখ বের করে। এই চোখ এতটাই শক্তিশালী ছিল যে সেটা থেকে তীব্র আলো বের হয়ে চোখে লাগতেই সবাই কিছু সময়ের জন্য অন্ধ হয়ে যায়। এই সুযোগে বেক এবং জায়া সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তারা পালিয়ে বেশি দূর যেতে পারে না, কারণ ওই উরসুর ছোড়া একটি তীর জায়ার বুকে এসে লাগলে সে মারা যায়। বেক আশা ছাড়ে না, দ্রুত শহর থেকে দূরে আগের রাজা রানীর সমাধিতে চলে আসে। এখানে হরাস থাকে। জায়াকে বাইরে রেখে বেক ভেতরে গিয়ে হরাসকে বলে, আমার কাছে তোমার একটা মূল্যবান জিনিস আছে, আমি তোমাকে সেটা দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্তের কথা শুনে হরাস অনেক বেশি রেগে যায়, কেননা একটা সামান্য মানুষ তার সামনে শর্ত রাখার দুঃসাহস করছে। তাই সে রাগের বশে বেকের ওপর হামলা করে, কিন্তু শেষে বেকের কথায় তাকে মানতে হয়, কেননা বেকের কাছ থেকে ওই চোখ নেওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। শর্তে রাজি হতে বেক জায়াকে ভেতরে নিয়ে আসে এবং হরাস তার সর্বোচ্চ চেষ্টা করেও তাকে সুস্থ করতে ব্যর্থ হয়। হরাস বলে জায়া মৃত্যুর দিকে ঢলে পড়েছে, এখন আর কিছুই করার নাই। তখন হরাস মৃত্যুর দেবতা নিউবিসকে ডাকে জায়ার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য। নিউবিস জায়ার আত্মাকে জিজ্ঞেস করে অনন্তকালের যাত্রার জন্য পৃথিবীর দরজা খুলে গেছে, এই যাত্রার জন্য সে কি দিতে পারবে। কিন্তু জায়ার কাছে মৃত্যুর দেবতাকে দেওয়ার মতো কিছুই ছিল না। এই দৃশ্য দেখে বেক বলে মৃত্যুর আগে সে গোলাম ছিল, পুনর্জন্ম পাবার জন্য তার কাছে কোনো ধন সম্পদ নাই। এখানে আমরা জানতে পারি মৃত্যুর পর যে স্বর্ণের কিছু দিতে পারবে তার আবারও পুনর্জন্ম হবে, কিন্তু জায়ার কাছে তেমন কিছুই ছিল না। মৃত্যুর দেবতা জায়ার আত্মাকে সাথে নিয়ে যায়। মৃতদের দুনিয়ায় একটা লম্বা লাইন দেখিয়ে নিওবিস বলে এই পথ ধরে এগিয়ে যাও। এই ঘটনায় বেক অনেক বেশি রেগে যায় এবং হরাসকে তার চোখ না দিয়েই সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু হরাস তাকে ধরে ফেলে এবং তার কাছে থেকে চোখ কেড়ে নেয়। হরাস তার একটা চোখ লাগিয়ে নিলে দেখতে পাচ্ছিল। সে বেককে জিজ্ঞেস করে তার আরেক চোখ কোথায়। সে মনে করছিল হয়তো তার আরেক চোখও বেকের কাছে আছে। বেক জানায় হরাসের আরেকটি চোখ সেটের মরুভূমির পিরামিডের ভিতর রাখা আছে এবং সেখানে যাওয়ার রাস্তা বেক জানে, কারণ ওই নকশাটি সে দেখেছিল। তাই হরাসের এখন বেকের সাহায্যের প্রয়োজন।
বেক তাকে সাহায্য করবে, বিনিময়ে জায়াকে জীবিত করতে হবে। হরাস জানায় মৃত্যুর পর পুনর্জন্মের জন্য আত্মাকে 9টা দরজা পার হতে হয়, যা কয়েকদিনের পথ। এর মধ্যে যদি সে তার আরেক চোখ ফেরত পায় তাহলে সে আবারও তার শক্তি ফিরে পাবে, সেটকে হারিয়ে রাজা হবে। তখন সে জায়াকে বাঁচিয়ে তুলতে পারবে। এ কথা শুনে তারা চুক্তিবদ্ধ হয় বেক তার চোখ উদ্ধার করতে সাহায্য করবে, বিনিময়ে হরাস জায়াকে বাঁচিয়ে তুলবে। তাই তারা জায়ার শরীর একটি সুরক্ষিত জায়গায় রেখে দেয়। এরপর তারা দ্বিতীয় চোখ উদ্ধারের জন্য মরুভূমির পিরামিডের দিকে রওনা হয়। অন্যদিকে শেঠ তার সৈনিকদের একটা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলছে, কারণ কিছু দেবতা বিদ্রোহ করেছে। এমন সময় শেঠের বিশ্বস্ত সেনাপতি উরসুকে সাথে নিয়ে সে জানায় কেউ একজন হরাসের চোখ চুরি করেছে এবং সেটা হরাসের কাছে পৌঁছেও গেছে। শেঠ তার সেনাপতিকে হুকুম দেয় হরাস এবং তাকে যে সাহায্য করছে তাদের দুজনকেই মেরে ফেলার। অন্যদিকে হরাস বেককে নিয়ে একটি উঁচু পাহাড়ে উঠতে থাকে। বেক তাকে জিজ্ঞাসা করে তারা কোথায় যাচ্ছে। হরাস জানায় সে তার দাদার কাছে সাহায্যের জন্য যাচ্ছে। পাহাড়ের চূড়ায় সূর্য দেবতার মন্দির আছে। এখানে পৌঁছাতেই হরাস তার দাদাকে স্মরণ করে। তখন সে তার শক্তি ফিরে পায় এবং রূপ বদলে উড়ে বেককে নিয়ে তার দাদার কাছে চলে যায়। তার দাদা একটা উড়ন্ত নৌকায় আকাশে ভেসে বেড়াচ্ছে আর এখান থেকেই পৃথিবীর দেখাশোনা করছে। হরাস বেককে তার পেছনে ছায়াতে থাকতে বলে, কারণ সূর্যের আলো গায়ে লাগলে সে পুড়ে ছাই হয়ে যাবে। রা বলে, তোমার এত বড় সাহস, সামান্য একটা মানুষকে আমার এখানে নিয়ে এসেছ। হরাস বলে, এই মানুষটা আমার কাছে অনেক মূল্যবান। এরপর কিছু বলার আগে রা নিজের রূপে ফিরে হাতিয়ার হাতে তুলে নেয়। রা হরাসকে বলে, তুমি যাকে নিয়ে এসেছ তাকে বাঁচাতে চাইলে নিচে লুকিয়ে রাখো। একটু পর সেখানে ভয়ানক এক শক্তিশালী অন্ধকারের শয়তান চলে আসে। সে ঠিক ওই সময় পৃথিবী ধ্বংস করার জন্য প্রতিদিন আক্রমণ করে এবং রা তাকে প্রতিদিন তার শক্তির সাহায্যে তাড়িয়ে দেয়। তা না হলে অন্ধকারের শয়তান পৃথিবী ধ্বংস করে ফেলবে। হরাসের দাদা পৃথিবীকে রক্ষা করতে ব্যস্ত থাকে। এ কারণে সে নিজের সন্তানদের মধ্যে ঝামেলা চললেও সেদিকে গুরুত্ব দেওয়ার মতো সময় পায় না। হরাস তার দাদাকে সব কথা খুলে বলে এবং একটা বোতল দেখিয়ে সেটাতে পবিত্র পানি নেওয়ার অনুমতি চায়, যার সাহায্যে সেটের পিরামিডের আগুন নিভাতে পারবে। হরাস সেখান থেকে পবিত্র পানি নিলে রা জিজ্ঞেস করে, তুমি এই সাধারণ মানুষকে কেন সাথে নিয়ে ঘুরছো? হরাস বলে, সে আমার সাথে চুক্তি করার মতো দুঃসাহস করেছে। রা জিজ্ঞেস করে, তার মানে তুমি তার সাথে করা চুক্তি পূরণ করবে না, তাই না? এরপর হরাস বেককে নিয়ে পৃথিবীতে ফেরত আসে। মাটিতে পৌঁছার আগেই তার শক্তি শেষ হয়ে যায়। দ্বিতীয় চক্ষু না পাওয়া পর্যন্ত সে নিজের শক্তি ফিরে পাবে না, এমনকি উঠতেও পারবে না। বেক তাকে জিজ্ঞাসা করে যে তারা সেখানে কেন গিয়েছিল। উত্তরে হরাস বলে, তারা সৃষ্টির পবিত্র পানি আনার জন্য সেখানে গিয়েছিল। তারা যদি কোনোভাবে পবিত্র পানি সেটের আগুনের মধ্যে ঢেলে দিতে পারে তাহলে তার শক্তি কমে যাবে। তখন হরাস খুব সহজে সেটকে হারাতে পারবে। এদিকে শেঠ তার বাহিনী নিয়ে বিদ্রোহীদের সাথে যুদ্ধ করছে। হ্যাথর তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু শেঠ তার কথা শোনে না। সে মহলের মধ্যে চলে যায়। এখানে তার আগের রানী আছে। শেঠ তাকে বলে, আমার সাথে বিদ্রোহ না করলেও পারতে। রানী তাকে স্মরণ করিয়ে দেয় মরুভূমিতে আমরা সুন্দর মুহূর্ত কাটাতাম, তখন তাদের চারিদিকে আনন্দ ঘিরে থাকত। এসব বলে সে উড়ে চলে যেতে চায়। তখন সে তার পাখা ধরে ফেলে এবং তার ডানা কেটে নেয়। অন্যদিকে হরাসকে মারার জন্য সেনাপতি চলে আসে। হরাস অনেক কষ্টে তাদের সবাইকে মেরে ফেলে, কিন্তু একজন পেছন থেকে আক্রমণ করলে হরাস পাহাড় থেকে নিচে পড়ে যায়। বেকও তার পেছনে লাফ দেয় এবং অনেক চেষ্টার পর অজ্ঞান হরাসকে জাগিয়ে নিচে পড়ার আগেই রক্ষা পায়। বেঁচে যাওয়া সেনাপতি শেঠের কাছে এসে সব জানায়। শেঠ জানতে পারে হরাস একজন মৃত মানুষের আত্মা ফিরিয়ে আনবে। তখন সে তার সবচেয়ে শক্তিশালী এবং ভয়ানক দুজন ইচ্ছাধারী নাগিনীকে পাঠায় তাদের মারার জন্য। শেঠ প্রেমের দেবী হ্যাথরের কাছে গিয়ে বলে, তুমি তো পশ্চিমের পরামর্শক ছিলে, আমাকে সেখানে নিয়ে চলো, আমি পশ্চিম জয় করতে চাই। কিন্তু হ্যাথর হরাসকে অনেক বেশি ভালোবাসে। হরাস তাকে ওই দুনিয়া থেকে বাঁচিয়ে এই দুনিয়ায় নিয়ে এসেছিল। হ্যাথর শেঠের এই প্রস্তাবে রাজি হয় না, কারণ সেখানে গেলে পাতালের দানবরা তার ক্ষতি করবে। একটু পর হ্যাথর জানতে পারে হরাস তার একটা চোখ ফেরত পেয়েছে। পেছন থেকে শেঠ এই দৃশ্য দেখে হরাসের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে পারে এবং রেগে হ্যাথরকে মারার জন্য তলোয়ার বের করে।
হ্যাথর নিজেকে বাঁচাতে তার হাতের ব্রেসলেট খুলতেই পাতালের দানবরা এসে তাকে টেনে নিজেদের দুনিয়ায় নিয়ে যেতে থাকে। হ্যাথর অনেক কষ্টে পাতালে যাওয়ার আগেই ব্রেসলেট পরে নেয়। তখন দানবরা তাকে ছেড়ে চলে যায়। হ্যাথর আবারও পৃথিবীতে চলে আসে, তবে সেটের থেকে অনেকটা দূরে চলে এসেছে। আসলে তার এই ব্রেসলেটে এমন এক শক্তি আছে, তার হাতে থাকা অবস্থায় পাতালের দানবরা তার কোনো ক্ষতি করতে পারবে না। তবে এই চুরি খোলার সাথে সাথেই দানবরা তাকে নিজেদের দুনিয়ায় নিয়ে যাবে। পরের দৃশ্যে দেখানো হয় হরাস এবং বেক একটা মন্দিরে এসেছে। হরাস বেককে বলে কোনো এক সময় এই জায়গা অনেক সুন্দর ছিল, এটা তার বাবার প্রথম মন্দির, কিন্তু শেঠ এখানকার সব কিছু একেবারে ধ্বংস করে দিয়েছে। ঠিক তখন সেখানে সেই ইচ্ছাধারী নাগিনীরা এসে তাদের ওপর আক্রমণ করে। এই নাগিনীরা নিজেদের শক্তির সাহায্যে বৃহৎ আকৃতির সাপকে নিয়ন্ত্রণ করতে পারত এবং তারা ছিল অনেক ভয়ানক, যাদের সাথে লড়াই করার মতো কোনো শক্তি হরাসের নাই। তারা কোনোভাবে সেখান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে। হরাস ও বেক চালাকি করে একটা সাপকে মেরে ফেলে। ঠিক তখন সেখানে হ্যাথর চলে আসে এবং তারা তিনজন মিলে অন্য ইচ্ছাধারী নাগিনীকেও মেরে ফেলে। এই লড়াইটা দেখার মতো ছিল বন্ধুরা। হ্যাথরের কাছে শক্তি ছিল, যার অন্তরে ভালোবাসা নেই তাকে দিয়ে সে তার ইচ্ছা মতো কাজ করাতে পারত। যাই হোক, লড়াই শেষে তিনজন আবারও পিরামিডের উদ্দেশ্যে রওনা দেবে, তবে রাস্তা এতটাও সহজ না। বেক সেখানে যাওয়ার রাস্তা জানে, সে নকশা দেখেছে। হ্যাথর জানায় তারা যদি সেখানে পৌঁছেও যায় এরপরেও ওই আগুন পর্যন্ত যেতে পারবে না, কারণ সেখানে এক ভয়ানক বালির দানব আছে। সে শেটের আগুন পাহারা দেয়। সেখানে কেউ গেলে কিছু প্রশ্নের উত্তর দিয়ে সামনে যেতে হয়। যদি প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারে তাহলে ওই দানবটি তাকে মেরে ফেলে। এই ব্যাপারে বেকের কোনো ধারণা নাই। সে হরাসকে জিজ্ঞেস করে যে সে এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে কিনা। তখন হরাস জানায় তারা বুদ্ধির দেবতার সাথে দেখা করবে এবং তার কাছে সাহায্য চাইবে, কারণ সে সব কিছুর উত্তর দিতে পারে। এরপর তারা বুদ্ধির দেবতা থটের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। থট নিজেকে বাঁচানোর জন্য লুকিয়ে আছে, কিন্তু হরাস তার গোপন আস্তানা চেনে। সেখানে গিয়ে তার কাছে সাহায্য চায়। থট তাদের সাহায্য করতে রাজি হয় না। সে নিজের জ্ঞানকে লিখে রাখায় ব্যস্ত, আর সে কাউকে বিশ্বাস করে না। তখন বেকের মাথায় একটা বুদ্ধি আসে। সে জানতো দেবতারা কতটা অহংকারী। বেক বলে কোনো সমস্যা নেই, আমি ওই দানবের উত্তর দেব। থট বলে সাধারণ মানুষ তার প্রশ্নের উত্তর দিতে পারবে না। কথা শুনে বেক বলে সে মৃত্যুর জন্য তৈরি আছে, কিন্তু মারা যাওয়ার আগে অবশ্যই দানবকে বলবে সে বুদ্ধির দেবতার কাছে গিয়েছিল তার সাহায্য চাওয়ার জন্য। কিন্তু বুদ্ধির দেবতা তার সাথে আসার জন্য প্রস্তুত না, কারণ সে দানবের প্রশ্নের উত্তর দিতে ভয় পায়। এটা একজন বুদ্ধির দেবতার জন্য যথেষ্ট অপমানজনক। এই কথা শুনে থট তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা চারজন সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। সেখানে যাওয়ার সময় হ্যাথর জানতে পারে হরাস বেককে কথা দিয়েছে সে রাজা হলে জায়াকে বাঁচিয়ে তুলবে। তখন সে হরাসের উপর বেশ রেগে যায়। হ্যাথর জানে হরাস এটা কখনোই করতে পারবে না, এমনকি হরাস নিজেও জানে সে কখনোই জায়াকে ফেরত আনতে পারবে না। এরপরও সে নিজের স্বার্থে বেককে মিথ্যা আশ্বাস দিয়ে রেখেছে। হরাসের এই আচরণে হ্যাথর অনেক কষ্ট পায়, কেননা সে জানতো যদি কেউ কখনো কাউকে মন থেকে ভালোবাসে তাহলে তার মনের মধ্যে কেমন অনুভূতি জাগে। একে তো হ্যাথর নিজে প্রেমের দেবী ছিল এবং সে নিজেও হরাসকে অনেক ভালোবাসে, আর এ কারণেই সে বেকের কষ্টটা বুঝতে পারছিল। তাই হ্যাথর বেকের কাছে যায় এবং তাকে অন্য দুনিয়াতে অর্থাৎ মৃতদের দুনিয়াতে থাকা জায়ার সাথে দেখা করায়, যেখানে তারা একে অপরের সাথে কথা বলে। এর ফলে তারা দুজনে অনেক খুশি হয়। এখানে বেক জায়াকে আশ্বাস দেয় হরাস তাকে ঠিকই বাঁচিয়ে তুলবে, কারণ বেক নিজে হরাসকে সাহায্য করেছে। হরাস তাকে কথা দিয়েছে সে তাদেরকে সাহায্য করবে। এ কথা শুনে জায়া বিশ্বাস করে কিছুটা আশ্বস্ত হয়, কিন্তু হরাসের উদ্দেশ্য ছিল আলাদা। সে শুধু বেককে ব্যবহার করছে নিজের রাজত্ব ফিরে পাওয়ার জন্য। যাই হোক, অবশেষে তারা চারজন সেই আগুনের পিরামিডের কাছে চলে আসে, কিন্তু সেখানে ঢোকা অনেক বিপজ্জনক। সেখানে দরজা লুকানো ছিল একটা গোলক ধাঁধার মধ্যে। বেক বলে দরজা কোথায় আছে সেটা আমি জানি, কিন্তু সত্যি বলতে গেলে সে জানতোই না দরজা কোথায় আছে।
সে শুধু এতটুকুই জানতো ভেতরে একটি চাকা আছে যেটা বন্ধ করে দিলে দরজা আপনা আপনি খুলে যাবে। কথা বলতে বলতে হঠাৎ জীবনের ঝুঁকি নিয়ে দুটি পাথরের মাঝখান দিয়ে লাফ দিয়ে ভেতরে চলে যায়। ভেতরে ভয়ঙ্কর বালির ঝড় বইছে। বেগ জায়ার কথা ভেবে সব বাধা পেরিয়ে সেই চাকা পর্যন্ত পৌঁছায়। চাকা ঘোরা বন্ধ করতে সেখানকার দরজা খুলে যায়। সবাই ভেতরে চলে আসে। তারা সামনের দিকে এগোতে থাকে। ঠিক তখনই ওই বালির দানব তাদের সামনে আসে এবং একটি ধাঁধা জিজ্ঞেস করে। আমি ছিলাম না, কিন্তু সারা জীবন থাকব। কেউ আমাকে দেখেনি এবং কোনোদিন দেখতেও পারবে না। প্রত্যেক জীবিত জিনিসে আমাকে বিশ্বাস করে। আমি কে? বুদ্ধির দেবতা অনেক সহজে উত্তর দিয়ে বলে, অনুশাসন। কিন্তু উত্তর ভুল হওয়ায় দানব ক্ষেপে তাদের ওপর আক্রমণ করে। বুদ্ধির দেবতা আবার উত্তর দেয়, পবিত্রতা। কিন্তু এবারও ভুল উত্তর। দানব হরাসের ওপর আক্রমণ করে। যখন হরাস তাকে মারতে যাচ্ছিল, ঠিক তখন বুদ্ধির দেবতা বলে ওঠে, এই প্রশ্নের উত্তর হবে ভবিষ্যৎ। এবার উত্তর সঠিক, তাই দানব মাটির সাথে মিশে যায়, তাদের ভেতরে যেতে দেয়। এরপর তারা শেটের আগুনের কাছে গিয়ে পৌঁছায়। কিন্তু যখনই হরাস সেই পবিত্র পানি শেটের আগুনে ঢালবে, ঠিক তখন হরাস ও হ্যাথর একটি ফাঁদে আটকে যায়। শেট পেছন থেকে এসে বুদ্ধির দেবতা থটকে মেরে মাথা থেকে ব্রেন খুলে নেয় এবং বলে, এই জিনিসের জন্য সে এতদিন অপেক্ষা করছিল। কেননা পুরো বিশ্বকে জয় করার জন্য বুদ্ধির অনেক দরকার। বুদ্ধির দেবতার ব্রেন তার কাছে থাকার মানে হলো এই বিশ্বে তার থেকে বুদ্ধিমান আর কেউ নেই। এর মধ্যে বেগ সুযোগ বুঝে সেই পবিত্র পানি শেটের আগুনের মধ্যে ঢালতে যায়। ঠিক তখন শেট তাকে একটি লকেট দেখায়, যেটি সে জায়ার মৃতদেহ থেকে নিয়েছিল। লকেটটি দেখে শেট বলে, জায়ার মৃতদেহ তার কাছে আছে। সে তার দেহটিকে নষ্ট করে দিবে, যার ফলে বেকের তাকে বাঁচিয়ে তোলার সকল আশা শেষ হয়ে যাবে। একথা শুনে বেক অনেক ভয় পেয়ে যায়। শেট তাকে জানায় হরাস তাকে মিথ্যা বলেছে, সে জায়াকে জীবিত করতে পারবে না, বরং সে তাকে মিথ্যা আশ্বাস দিয়ে তাকে ব্যবহার করেছে নিজের হারানোর রাজত্ব জয় করার জন্য। সত্যি জেনে বেক অনেক ভেঙে পড়ে। সে হরাসকে বিশ্বাস করতে শুরু করেছিল এবং সর্বোচ্চ চেষ্টা করছিল শুধুমাত্র জায়াকে ফেরত পাওয়ার জন্য। শেট বেকের কাছ থেকে ওই পবিত্র পানি ছিনিয়ে নিয়ে সব নিচে ফেলে দেয়। এরপর তাদের সবাইকে সেখানে মরার জন্য রেখে চলে যায়। শেট যাওয়ার সাথে সাথে ওই বিরাট পিরামিড ভেঙে পড়তে শুরু করে। হরাস কোনো রকমে সবাইকে বাঁচিয়ে নেয়। বেক একেবারে হতাশ হয়ে পড়ে। সে বুঝতে পারে জায়াকে আর কখনোই ফিরে পাবে না। হ্যাথর বেককে সাহায্য করতে চায়, তাই সে নিওবিসকে জিজ্ঞেস করে সে জায়াকে সাহায্য করতে চায়। নিওবিস জানায় তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে। তখন হ্যাথর তার হাতের ব্রেসলেট দেখিয়ে বলে, এটা দিলে চলবে? নিওবিস রাজি হয়, কিন্তু হরাস তাকে আটকানোর চেষ্টা করে, কারণ ব্রেসলেট খোলার সাথে সাথে হ্যাথর মৃতদের দুনিয়াতে চলে যাবে। কিন্তু হ্যাথর তার কথা শুনে না, কারণ তার মিথ্যা প্রতিশ্রুতির কারণে আজ এমনটি করতে হচ্ছে। ব্রেসলেট খুলতেই হ্যাথর অন্য দুনিয়ায় অর্থাৎ মৃতদের দুনিয়ায় চলে যায়। নিওবিস বেককে নিয়ে মৃতদের দুনিয়াতে চলে যায়। এদিকে জায়া শেষ দরজার কাছে পৌঁছে গেছে, যেখানে এটা ঠিক করা হয় কোন আত্মা আবারও দুনিয়াতে যাবে আর কোন আত্মা যেতে পারবে না। কেবলমাত্র তারাই আবার দুনিয়াতে আসতে পারবে যাদের কাছে দেওয়ার মতো কিছু থাকবে। কিন্তু জায়ার কাছে সেরকম কিছুই ছিল না, তাই এখন তার আত্মা নষ্ট করে দেওয়া হবে। তবে তার আত্মাকে একেবারে নষ্ট করে দেওয়ার আগে বেগ চলে আসে। অন্যদিকে শেটের শক্তি আরও বাড়ানোর জন্য বিভিন্ন দেবতাদের শরীরের অঙ্গ লাগানো হয়। যাদের সে যুদ্ধে হারিয়েছে তাদের গুরুত্বপূর্ণ অঙ্গ সে ছিনিয়ে নিয়েছে। এখন তার কাছে বুদ্ধির দেবতার শক্তিও আছে। শক্তিশালী হয়ে সে তার বাবা সূর্যের দেবতার সাথে দেখা করতে যায়। রা তাকে বলে, আমি তোমার মিনার দেখেছি, ওটা অনেক সুন্দর হয়েছে, তবে আরেকটু বড় হলে আমার রাস্তায় বাধা দিত। শেঠ তাকে বলে, আপনার নজর এই নৌকা থেকে আমার রাজ্যের দিকে দেখেন। ওসাইরাস যা করতে পারেনি আমি তা করে দেখিয়েছি, আপনার সম্মান বাড়িয়েছি। রা বলে, এই মুহূর্তে তোমার মতো শক্তিশালী আর কেউ নেই, তুমি শক্তিশালী রাজা। তবে তুমি যদি সত্যি সম্মানের কথা ভাবতে তাহলে নিজের ভাইকে মেরে ফেলতে পারতে না। শেঠ বলে, আপনি ওসাইরাসকে সমৃদ্ধ রাজত্ব দিয়েছেন, বাবা হওয়ার সৌভাগ্য দিয়েছেন, আর আমাকে মরুভূমিতে একা ছেড়ে দিয়েছিলেন। রা বলে, এটা তোমার জন্য পরীক্ষা ছিল। আমি চাই তুমি আমার জায়গায় এই পৃথিবীর রক্ষার দায়িত্ব নাও। কিন্তু শেঠ রাজি হয় না। সে বলে, আমি প্রতিদিন অন্ধকারের শয়তানের সাথে লড়াই করতে পারবো না।
কেননা আমি পৃথিবীকে রক্ষা নয় বরং পৃথিবীর ওপর নিজের শাসন কায়েম করতে চাই। এই নিয়ে তাদের বাবা ছেলের মধ্যে মতবিরোধ শুরু হয়। কারণ শেঠ যেটা চায় সেটা করতে হলে পুনর্জন্মকে ধ্বংস করে ফেলতে হবে। যেহেতু শেঠের কাছে এখন বুদ্ধির দেবতার শক্তি আছে, তাই তার বাবাও তার কাছে হেরে যায়। সে তার বাবাকে মেরে তার হাতিয়ার কেড়ে নিয়ে তাকে শেষ করে দেয়। অন্যদিকে নবম দুয়ারের সামনে বেক হ্যাথরের ব্রেসলেট নিয়ে জায়াকে পুনর্জন্মে পাঠাতে চায়। জায়া সেটা নিতে অস্বীকার করে। জায়া বেককে ছাড়া থাকতে পারবে না। জায়া আরও বলে তারা যদি পুনর্জন্মে যায় তাহলে একসাথে যাবে। তখন হঠাৎ পুনর্জন্মের এই দরজা ধ্বংস হতে শুরু করে, কারণ অন্ধকারের শয়তান সেখানে আক্রমণ করেছে। নিওবিস কোনো রকমে দরজা আটকে ধরে রেখে বেককে বলে হরাসকে এখনই কিছু করতে হবে, তা না হলে সব কিছু অন্ধকারে ঢেকে যাবে। বেক জায়াকে ছেড়ে যেতে চায় না। জায়া বলে হরাস তোমার সাহায্যে এতদূর আসতে পেরেছে, আর একবার সাহায্য করো। বেক পৃথিবীতে ফিরে আসলে হরাস জানায় রা হেরে গেছে, সে সব কিছু ধ্বংস করে ফেলবে। তখন তাদের কাছে একটা উড়ন্ত বাহন আসে। উড়ন্ত বাহনে চড়ে দুজন শেঠকে হারানোর জন্য রওনা দেয়। অন্যদিকে শেঠ তার বাবার হাতিয়ার পেয়ে আরও শক্তিশালী হয়ে গেছে। সে অন্ধকারের শয়তানকে ডেকে পৃথিবী ধ্বংস করতে শুরু করে। সেখানে হরাস এসে শেঠকে বাধা দেয়, ফলে তাদের দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। শেঠ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাই হরাস তার সামনে দাঁড়াতেই পারছে না। এদিকে বেক এবং উরসুর মধ্যে লড়াই চলছে। বেশ কিছুক্ষণ মারামারির পর বেক তাকে মেরে জায়াকে মারার প্রতিশোধ নেয়। একসময় শেঠ হরাসকে মেরে ফেলতে গেলে বেক তাকে বাধা দেয়। এতে শেঠ অনেক বেশি রেগে বেককে মারতে যায়। ঠিক তখন বেক ছুরি দিয়ে তার মাথার ওপর আক্রমণ করে হরাসের চোখ উদ্ধার করে। শেঠ তাকে ছুঁড়ে ফেলে দেয়। বেক পিরামিডের ওপর থেকে পড়ে যাওয়ার সময় চোখ হরাসের দিকে ছুঁড়ে মারে। এখন হরাসের সামনে দুটি পথ খোলা, হয় তার দ্বিতীয় চক্ষু নিয়ে পূর্ণ শক্তি ফিরে পাবে, আর না হলে বেককে বাঁচাতে হবে। হরাসের বিবেক জেগে ওঠে। সে দৌড়ে গিয়ে বেকের হাত টেনে ধরে। তখন তারা দুজনে সেখান থেকে পড়ে যেতে থাকে এবং হরাসের দায়িত্ববোধ জাগায় একসময় হঠাৎ তার শক্তি ফেরত চলে আসে। বেককে নিচে পড়া থেকে বাঁচিয়ে নেয়। মূলত এতদিন হরাস ভাবত সে তার দুই চোখ ফেরত পেলে তবেই সব শক্তি ফেরত পাবে, কিন্তু সত্যটা হলো তার দায়িত্ববোধের অভাবে শক্তি হারিয়ে গিয়েছিল। শক্তি ফিরে পেতেই বেককে রেখে শেঠের কাছে যায়। শুরু হয় দুজন শক্তিশালী দেবতার মধ্যে ভয়ঙ্কর এক যুদ্ধ। এবার যুদ্ধে হরাস শেঠকে হারিয়ে দেয়। হরাস যখন শেঠকে মারতে যাচ্ছিল তখন শেঠ তাকে মনে করিয়ে দেয় সে একবার হরাসকে তার জীবন দান করেছিল, তাই সেও যেন তাকে এবারের জন্য ছেড়ে দেয়। কিন্তু হরাস বলে যে ভুল শেঠ করেছিল সেই ভুল সে করবে না। সে তার দাদার হাতিয়ার দিয়ে শেঠকে মেরে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেয়। শেঠকে মারার পর হরাস তার দাদার কাছে যায়। রা এখন পর্যন্ত বেঁচে আছে। হরাস তার হাতে হাতিয়ারটি দিয়ে বলে সে যেন অন্ধকারের শয়তানকে নিজের দুনিয়াতে পাঠিয়ে দেয়। রা সেই হাতিয়ার ব্যবহার করে অন্ধকারের শয়তানকে তার দুনিয়াতে পাঠিয়ে দেয়। সেখান থেকে হরাস বেকের কাছে আসে। একটা ছোট্ট মেয়ে তাকে হারিয়ে যাওয়া চোখ এনে দেয়। হরাস সেটা লাগিয়ে নিয়ে বেকের কাছে আসে। বেক গুরুতর আহত হয়ে পড়েছিল। হরাস আসতেই বেক মারা যায়। হরাস হতাশ হয়ে বেকের শরীর জায়ার শরীরের কাছে রেখে দেয়। তখন সেখানে তার দাদা এসে বলে তুমি যেটা করেছো তার জন্য আমি তোমার কাছে ঋণী হয়ে আছি, তুমি যা কিছু চাইতে পারো। তখন হরাস নিজের জন্য কিছুই চায় না, বরং সে জায়া এবং বেকের জীবন ফেরত চায়। হরাসের দাদা তার ইচ্ছা পূরণ করে জায়া এবং বেকের জীবন ফেরত দেয়। পরের দৃশ্যে দেখানো হয় আবারও হরাসের রাজ্য অভিষেকের আয়োজন করা হয়েছে। রাজ্যবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে নতুন রাজার জন্য। রাজা হতেই হরাস ঘোষণা করে এখন থেকে পুনর্জন্ম হবে ভালো কর্মের মাধ্যমে। এখন থেকে পুনর্জন্মকে টাকা পয়সা বা সোনা দিয়ে কেনা যাবে না। এরপর সেখানকার সবকিছু ঠিক হয়ে যায়। হরাস এখন একজন দায়িত্ববান শাসকে পরিণত হয়েছে। একদিন বেক হরাসকে বলে আমার কাছে মিশরের সবচাইতে মূল্যবান জিনিস আছে। এরপর হ্যাথরের ব্রেসলেট দিয়ে বলে এই ব্রেসলেট ছাড়া তাকে মৃতদের দুনিয়া থেকে ফেরত আনতে পারবেন না। তখন হরাস বেককে বলে যদি সে কিছুদিনের জন্য রাজ্য ছেড়ে যায় তাহলে বেক যেন রাজ্য সামলে নেয়, কারণ বেক এখন মিশরের উপদেষ্টা। বেক বলে একজন রাজার উপদেষ্টা হওয়ায় এটা আমার দায়িত্ব। হরাস তার রূপ বদল করে হ্যাথরকে বাঁচানোর জন্য মৃতদের দুনিয়ার উদ্দেশ্যে রওনা দেয়।
যেহেতু সে এর আগেও প্রেমের দেবী হ্যাথরকে ওই দুনিয়া থেকে বাঁচিয়ে নিয়েছিল, তাই এবারও আশা করা যায় সে তার কাজে সফল হবে এবং নিজের ভালোবাসাকে ফিরিয়ে আনতে পারবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। জনপ্রিয় সিনেমা ও টিভি সিরিজের গল্পের জন্য মুভি আসর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আজকের গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন।